স্মৃতিপট, ঘটনা শুনুন গল্পের মতো করে। ভিউয়ার্স, আজকে আবার চলে এলাম স্মৃতিপটের ৭০তম এপিসোড নিয়ে। আমি সুশোভন। আজকের এপিসোডে আমি আপনাদের সামনে দুটো ভৌতিক ঘটনা উপস্থাপন করব। আর সত্যি বলতে আজকের ঘটনা দুটো একটু অন্যরকম। তাই বলে আবার এটা ভাববেন না যে আজকের এপিসোডগুলোই ভয় নেই। ভয় অবশ্যই আছে, তবে সাধারণত আমরা যে ধরনের ভয়ের ঘটনা শুনে অভ্যস্ত, আজকের ঘটনা দুটো সেই রকম নয়। আজকের এপিসোডের প্রথম ঘটনাটা আমাকে পাঠিয়েছে উমা মণ্ডল, রানাঘাট থেকে। আর আজকের দ্বিতীয় ঘটনাটা আমাকে পাঠিয়েছে সৈকত বৈরাগী, গড়িয়া থেকে। প্রথম ঘটনাটা তো অবশ্যই শুনবেন, তবে দ্বিতীয় ঘটনা সম্বন্ধে একটু বলে নিই। যে ঘটনাটা আসলে একটা বাড়ির কালী পুজো নিয়ে ঘটনা। মানে আমাদের অনেকের বাড়িতেই বছরে কালী পুজো হয়ে থাকে, কিন্তু সেই কালী পুজোতে যদি একটু ভুল ত্রুটি হয়ে যায় তাহলে তার ফল যে কী মারাত্মক হতে পারে, এই ঘটনাটা খানিকটা সেই রকম। তাই বলছি, আজকের দুটো ঘটনাই খুব মন দিয়ে শুনুন। আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের। তাহলে আর দেরি না করে চলুন শুনে নিই আজকের প্রথম ঘটনা। দাদা, কেমন আছো? আমার নাম উমা মণ্ডল, আমার বাড়ি রানাঘাটে। তোমার চ্যানেলের ঘটনাগুলো বেশ ভালোই লাগে আমার। আর যে ঘটনাটা আমি আজকে তোমাকে পাঠাচ্ছি সেটা ছোটবেলা থেকেই মায়ের মুখে বহুবার শুনেছি। আজও মায়ের উদ্যোগেই তোমাকে ঘটনাটা পাঠালাম। ঘটনাটা ঘটেছিল আমার ছোট মাসির সাথে, আমার মামার বাড়ি গায়েঘাটাতে। আমি যে সময়ের কথা বলছি তখন মামার বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না। ঘটনাটা শুরু হয়েছিল একটা ঝগড়াকে কেন্দ্র করে। কোনো কারণবশত আমার দাদু মানে মায়ের বাবার সাথে পাশের বাড়ির লোকের ঝগড়া হয়েছিল। এর ঠিক দুদিন পর হঠাৎই ওই বাড়ির মালিক এসে দাদুকে বলে, তুমি কি এইভাবে প্রতিশোধ নেবে? কিন্তু দাদু কিছুই বুঝতে না পেরে জানতে চাই কি হয়েছে। তখন সেই লোক বলে, আগের দিন কেউ বা কারা যেন তার বাড়ির চালে পাথর ছুঁড়ছিল। এরপর তারা বাইরে বেরিয়ে দেখতে গেলে আর কাউকেই দেখতে পায়নি। এসব শুনে তো দাদু অবাক হয়ে যায় আর বলে তারা এসব কিছুই জানে না। যাই হোক, ওই লোক এরপর আর কিছু না বলে চলে যায়। এর দুদিন পর ওই একই কাণ্ড ঘটে আমার মামার বাড়িতে। মানে রাতের বেলা মামার বাড়ির চালে পাথর পড়তে থাকে। এরপর বাড়ির সবাই যখন দেখতে বাইরে বেরোয় তখন আর কাউকেই দেখতে পায় না। সবাই ভাবে পাশের বাড়ির লোকই এই কাজ করেছে, তাই তাকে গিয়ে বললে সেও ভীষণ অবাক হয়। এরপর বেশ কিছুদিন সব ঠিকঠাক থাকে। একদিন আমার মেজো মামার বাড়ি ফিরতে বেশ কিছুটা রাত হয়েছিল। সেদিন মামা আসার সময় লক্ষ্য করে একটা লোক যেন মামার পেছনে পেছনে আসছে। তাই মামা ভাবে অন্ধকারে একা একা যাওয়ার থেকে একটু দাঁড়িয়ে যায়, যে আসছে তার সাথেই যাব। কিন্তু কিছুক্ষণ পর পেছন থেকে আবার কারোর পায়ের শব্দ শুনতে পাই। এরপর মামা পেছনে টর্চের আলো ফেললে স্পষ্ট দেখতে পাই কেউ একটা খুব দ্রুত পাশের তালগাছটায় উঠে গেল। এটা দেখার পর মামা কোনো রকমে ছুটে বাড়ি চলে আসে। এরপর মামা সকলকে ঘটনাটা বললে সকলেই কিছুটা ভয় পেয়ে যায়। এরপর থেকে ওই গ্রামে শুরু হয় এক অন্য উপদ্রব। রাতের বেলা কেউ দেরি করে বাড়ি ফিরলেই এক অদৃশ্য ছায়ামূর্তি তার পিছু করতে আরম্ভ করে। এইভাবে গ্রামে একটা আতঙ্কের সৃষ্টি হয়। গ্রামের লোকজন রাতের বেলা বাড়ি থেকে বেরোনো প্রায় বন্ধই করে দেয়। এরপর গ্রামের সকলে মিলে আলোচনা করে একটা ওঝাকে নিয়ে আসে গ্রামে। সেই ওঝা সমস্ত কিছু শুনে বলে, হয়তো কোনো অশুভ শক্তির প্রবেশ ঘটেছে গ্রামে, তাই গ্রামের সকলে মিলে যেন একটা কালী পুজোর আয়োজন করে। গ্রামের লোকেরাও তাই করে। বেশ ধুমধাম করে কালী পুজো করা হয় গ্রামে। এরপর কিছুদিন আর কিছুই ঘটে না। ঘটনাটা শুরু হয় এর ঠিক 15 দিন পর থেকে। মানে যেদিন থেকে কৃষ্ণপক্ষ শুরু হয় সেই দিন থেকে আবার উপদ্রব শুরু হয়। আবার আমার মামার বাড়িতে রাতের বেলা পাথর পড়তে শুরু হয়। ঘটনাটা প্রায় প্রতিদিনই ঘটতে থাকে, কিন্তু বাড়ির বাইরে এলে আর কাউকেই দেখা যায় না। এরপর একদিনের কথা, যেদিন আমার ছোট মাসির স্কুলে পরীক্ষা ছিল। সেদিন
মাসির তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাওয়ার জন্য দুপুরবেলা একাই ফিরছিল। আর সেদিন মাসি ফিরছিল ওই রাস্তা দিয়েই যে রাস্তাতে আমার মেজো মামা ভয় পেয়েছিল। সেদিনও মাসি ওই রাস্তা দিয়ে আসার সময় খেয়াল করে কেউ একটা ওই তাল গাছ থেকে নেমে মাসির দিকে ছুটে আসছে। আর এটা দেখে মাসি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর কিছু লোক মাসিকে সেখানে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসে। এরপর মাসির যখন জ্ঞান ফেরে তখন মাসিকে কিছু জিজ্ঞাসা করলে মাসি ফ্যাল ফ্যাল করে সকলের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলে না। আর দিদা সবাইকে বলে ও হয়তো এখনো পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারছে না, ওকে এখন একটু একা থাকতে দে। তাই সকলেই মাসিকে ঘরের মধ্যে রেখে চলে আসে। প্রায় আধ ঘন্টা হবে, হঠাৎই মাসির ঘর থেকে একটা গোঙানির আওয়াজ শুনে মামারা সকলে ছুটে যায়। আর গিয়ে দেখে মাসি সামনের যে জানালাটা খোলা আছে সেদিকে তাকিয়ে আছে, আর তার মুখ দিয়ে গাঁজলা বেরোচ্ছে, তার সঙ্গে চোখগুলো কেমন যেন উল্টে যাচ্ছে। সকলে মিলে মাসিকে কোনো রকমে শান্ত করে। এরপর মাসি ঘুমিয়ে পড়ে। সেদিন রাতটা কোনো রকমে কেটে যায়। পরের দিনও মাসি একই রকমভাবে বিছানায় শুয়ে উপরের দিকে ফ্যাল করে চেয়ে থাকে। সেই দিনটা ছিল অমাবস্যা। ঠিক গোধূলির সময়, মানে যখন সূর্য অস্ত চলে যায় কিন্তু আলোর আভা আকাশে থাকে, ঠিক সেই সময়ে মাসি বাড়ির উঠোনে এসে বসে আর আমার মাকে বলে, দিদিরে, আমার মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। এটা শুনে মা বলে, তুই একটু ঘুমিয়ে নে, তাহলেই ঠিক হয়ে যাবে। তখনই মাসি কান্না শুরু করে দেয়। মা ভাবে মাসি হয়তো ব্যথার কারণে কাঁদছে, তাই মাসির কাছে গিয়ে মাসিকে শান্ত করার চেষ্টা করে। ঠিক তখনই মাসি এক অদ্ভুত আওয়াজ করে হাসতে শুরু করে। এইসব দেখে আমার মা ভীষণ ভয় পেয়ে মাসিকে বলে, এই তুই এমন করছিস কেন, তোর কি হলো? তাতে মাসি চেঁচিয়ে বলে ওঠে, তুই কাকে বলছিস? মা বাপ কিছু শেখায়নি? দাদামশাইকে সম্মান দিয়ে কথা বলতে হয় জানিস না? এটা শোনার পর তো আমার মা ভয়ে চিৎকার করে ওঠে। মায়ের চিৎকার শুনে বাকি মামা মাসিরাও সেখানে চলে আসে। সবাইকে দেখার পর মাসি আমার দাদুর নাম করে বলে, সবাই চলে এলো, অথচ বংশী এলো না। আসলে তখন আমার দাদু দিদা গিয়েছিল দুধ দোয়াতে। সঙ্গে সঙ্গে আমার দাদুকে ডেকে পাঠানো হয়। দাদু এলে মাসি বলে, কি বংশী, আমায় চিনতে পারছ? দাদু সঙ্গে সঙ্গে বলে, কে তুই? এটা শুনে মাসির চোখ রাগে লাল হয়ে যায় আর বলে, নিজের বাবাকে তুই বলছো? এত অধঃপতন হলো তোমার? আর তোমার দাদা ভাইরাই বা কোথায়? এটা শুনে তো দাদু ভীষণ অবাক হয়ে যায় আর সকলকে ডেকে আনতে বলে। এরপর সবাই এসে উপস্থিত হলে মাসি বলে ওঠে, তোমাদের ভীষণ দায়িত্ব জ্ঞান, এত করে তোমাদের ভয় দেখালাম কিন্তু তোমরা কিছুই বুঝলে না। আবার কোন এক ওঝাকে ডেকে এনে কালী পুজো করালে। কি ভাবলে আমি এতে ভয় পাবো? তখন আমার দাদু বলে, আপনি কি চান? আমার এই ছোট মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছেন? এতে করে মাসি বলে, মেয়ের কষ্ট দেখলি আর বাপের কষ্ট চোখে পড়ল না? আমার থাকার কোনো জায়গা নেই, বাঁধের ধারে একটা নিম গাছে থাকতাম, তো সেটা তো কেটে ফেললো। এখন আমি কি করি তাই তো তোমাদের ভয় দেখিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম। এবার দাদু বলে, আপনি কি চান বলুন? এতে মাসি, মানে মাসির মধ্যে ভর করা দাদুর বাবা বলে ওঠে, আমার থাকার জন্য একটা মঠ বানিয়ে দাও, তাহলেই হবে। এটা শুনে দাদু বলে, আচ্ছা তাই হবে, এবার আপনি আমার মেয়েকে ছেড়ে দেন। এটা শোনার সাথে সাথে মাসি পাশেই পড়ে থাকা একটা ছোট কাঠের টুকরো নিয়ে বাগানের দিকে হাঁটা শুরু করে। কিছুক্ষণ হাঁটার পর অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর তাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসা হয়। এরপর মাসির যখন জ্ঞান ফেরে, মাসি তখন সম্পূর্ণ স্বাভাবিক আচরণ করতে থাকে। এই ছিল আমার জানা একটা ঘটনা, যা তোমার সঙ্গে শেয়ার করলাম। স্মৃতিপট, ঘটনা শুনুন গল্পের মতো করে। সমস্ত ঘটনা শোনার পর উমাকে জানায় অশেষ ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। এরপরে বলি যে এরকম ভূতের ঘটনা গ্রামগঞ্জে এখনও দেখতে পাওয়া যায়। তবে উমা এখানে যে ঘটনার কথা বলেছে সেটা বেশ অনেক দিনের পুরনো একটা ঘটনা। যাই হোক, এখানেই বলে রাখি যে
আমাদের চ্যানেলের উদ্দেশ্য কখনোই কোনো কুসংস্কারকে প্রমোট করা নয়। আমরা শুধুমাত্র আমাদের শ্রোতা বন্ধুদের জীবনে ঘটে যাওয়া বা তাদের পরিচিত মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি মাত্র, যেগুলো তারাই আমাদেরকে মেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে থাকেন। এগুলো বিশ্বাস করা অথবা না করা পুরোটাই নির্ভর করছে শ্রোতা বন্ধুদের নিজেদের উপরে। তাই আমি বলি যে আমাদের ঘটনাগুলোকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করাই হবে সবথেকে যুক্তিযুক্ত। এবারে আমাদের এখানে ঘটনা পাঠানোর নিয়মটা আপনাদের একটু বলে দিই। সেটা হলো, আপনারা যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের চ্যানেলের মাধ্যমে শুনতে চান অথবা শোনাতে চান, তাহলে দেরি না করে ঝটপট লিখে পাঠিয়ে দিন আপনাদের ঘটনা আমাদের মেল আইডিতে। আমাদের মেল আইডি হলো sushobanbiswas86@gmail.com। এছাড়াও আপনারা চাইলে আপনাদের ঘটনা লিখে অথবা ভয়েস মেসেজ করে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো 7001442166। আপনাদের সুবিধার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং মেল আইডি দুটোই নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, প্রয়োজন পড়লে সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা আমাদের এই সমস্ত ঘটনা আমাদের স্মৃতিপট ফেসবুক পেজেও শুনে নিতে পারেন। ফেসবুক পেজের লিংক আমরা আমাদের কমেন্ট বক্সে পিন করে দেব, সেখান থেকে দেখে নিতে পারেন। যাই হোক, বেশি কথা আর বলবো না, এবারে চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনার দিকে। তাহলে শুনতে থাকুন আজকের দ্বিতীয় ঘটনা। আমি সৈকত বৈরাগী, আমার বাড়ি গড়িয়া। বেশ কিছুদিন ধরেই তোমার চ্যানেলের ঘটনা শুনছি, তাই আজকে ভাবলাম যে তোমাকে একটা ঘটনা পাঠাই। প্রথমে ভেবেছিলাম যে তোমাকে ঘটনাটা পাঠাবো না, কিন্তু পরে ভাবলাম যে পাঠিয়ে দিই, তোমার ভালো লাগলে শোনাতে পারবে। আসলে আমি যে ঘটনাটা তোমাকে পাঠাচ্ছি সেটা ভূত সংক্রান্ত না। হ্যাঁ, তবে ভয় অবশ্যই লাগবে যদি কেউ পুরো ঘটনাটা শোনে। আমার ছোট দাদুর বাড়িও গড়িয়াতেই। আমার ছোট দাদু মানে আমার বাবার ছোট কাকা। সেই বাড়ি আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে। প্রতি বছর ওই বাড়িতে কৌশিকী অমাবস্যার দিন বেশ ধুমধাম করে কালী পুজো দেওয়া হতো। আমরাও সেদিন সেখানে যেতাম। দাদুর বাড়িতে পুজোর একটা বিশেষত্ব ছিল, সেটা হলো ওখানে কোনো মূর্তি পুজো হতো না, একটা ঘটের সামনে পুজো দেওয়া হতো। আর দাদুরই একজন বন্ধু সেই পুজোর পৌরোহিত্য করত, তার নাম ছিল রাম ঠাকুর। আমরা অনেক ছোট থেকে ওনাকেই এই পুজো করে আসতে দেখছি। সেই পুজোতে প্রতি বছর একটা করে পাঠা বলি দেওয়া হতো। এইভাবেই বেশ ভালো চলছিল। দাদুর দৃঢ় বিশ্বাস ছিল যে এই পুজোর জন্যই ওদের বাড়িতে সবার এত আয় উন্নতি হয়েছে। আমি যে ঘটনা বলছি সেটা আজ থেকে প্রায় 21-22 বছর আগের ঘটনা। সেবার বর্ষাকালে রাম ঠাকুর মানে সেই পুরোহিত সাপের কামড়ে মারা যায়। তো সেই বছর কৌশিকী অমাবস্যার কিছুদিন আগে থেকেই ছোট দাদু বেশ চিন্তায় পড়ে গেল যে এই বছর পুজো কাকে দিয়ে করাবে এই ভেবে। অনেক খোঁজ করার পর একজন এই পুজো করতে রাজি হলেন। আসলে আমাদের এলাকায় অনেক পুরোহিত থাকলেও এই মূর্তিবিহীন পুজোতে কেউই রাজি হচ্ছিল না। আর ছোট দাদু কোনোভাবেই পুজোতে মূর্তি ব্যবহার করবে না। যাই হোক, অবশেষে যাকে পাওয়া গেল তার নাম শুভেন্দু মহান্ত, বাড়ি নবদ্বীপে। শুনেছিলাম তিনি নাকি বেশ নাম করা পুরোহিত। অবশেষে পুজোর একদিন আগে সেই পুরোহিত দাদুর বাড়িতে এলেন। আমরাও দেখলাম, বেশ উঁচু লম্বা হলেও মানুষটার গায়ের রং বেশ কালো। পরের দিন একেবারে সঠিক সময়ে ঘড়ির কাঁটা দেখে পুজো শুরু হলো। সব কিছু বেশ ভালোভাবেই হলো। তবে একটা বিশেষ বিষয় এবারে প্রথম দেখলাম, তা হলো প্রতি বছর বলি হওয়ার পর সেটাকে মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, কিন্তু এই বছর শুধু বলির পর সেখান থেকে একটা পাত্রে রক্ত নিয়ে সেটাকে মায়ের সামনে উৎসর্গ করা হলো। পুজো শেষ হলে সেই রক্তভর্তি পাত্র বাড়ির পেছনের একটা জঙ্গলে রেখে দিয়ে আসা হলো। এইভাবে পুজো শেষ হতে হতে রাত প্রায় 1টা বেজে গেল। পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা প্রসাদ খেয়ে নিজেদের বাড়িতে চলে এলাম। প্রতি বছরই পুজোর পরের দিন আমাদের ছোট দাদুর বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ থাকত। সেই বছরেও ছিল, তাই দুপুরবেলায় আমরা গেলাম নিমন্ত্রণ খেতে। সেখানে গিয়ে শুনলাম গতকাল রাতে পুজো শেষ হওয়ার পর নাকি
দাদু শরীরটা খারাপ হয়েছিল, আর সকাল থেকেই দাদুর ভীষণ জ্বর এসেছে। এই কথা শুনে আমরা আবার দাদুকে দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখলাম দাদু অগরে ঘুমাচ্ছে। আমরা দুপুরের খাবার খেয়ে বাড়িতে চলে এলাম। ঠিক সন্ধ্যের পর শুনতে পেলাম দাদুর বাড়িতে নাকি অদ্ভুত কিছু হচ্ছে। এই কথা শোনা মাত্র আমরা সবাই ছুটলাম সেই বাড়ির দিকে। দাদুর বাড়ি সদর দরজা দিয়ে ঢুকেই একটু নিচের দিকে নামতে হতো, মানে বাড়িটা সামনের রাস্তার থেকে একটু নিচু, আর বাড়ির সামনে একটা বেশ বড়সড় উঠোন আছে। আমরা যখন সদর দরজা ঠেলে ভেতরে ঢুকলাম, দেখলাম বাড়ির সামনের উঠোনে একটা কালো মতো কেউ দাঁড়িয়ে আছে, আর ঠিক তার বাঁ পাশে গতকাল বাড়িতে হয়ে যাওয়া কালী পুজোর বেদিতে একটা টিম টিম করে প্রদীপ জ্বলছে। প্রথমে আমি কিছু না বুঝেই এগিয়ে গেলাম। হঠাৎ বাড়ির সবাই আমাকে সেদিকে না যাওয়ার জন্য চেঁচিয়ে বলে উঠল। আমিও আর না গিয়ে বাধ্য হয়ে সেখানে দাঁড়িয়ে থাকলাম। এবার দেখলাম সেই উঠোনে দাঁড়িয়ে থাকা কালো লোকটা হঠাৎ চিল্লিয়ে বলে উঠল, আমাকে ডেকে এনে খেতে দিচ্ছিস না কেন? আজকে দুপুরেও আমাকে খেতে দিলি না, সন্ধেবেলায়ও খেতে দিলি না, সেই কালকে খেতে দিয়েছিলি। এবারে আমি যেন একটু অবাক হয়ে গেলাম। এই গলার আওয়াজ আমার চেনা। একটু ভালো করে মনে করতেই বুঝলাম এটা ছোট দাদুর গলার আওয়াজ। তখন বুঝলাম যে বাড়ির উঠোনে যে দাঁড়িয়ে আছে সে আসলে ছোট দাদু। কিন্তু কিছুতেই বুঝতে পারলাম না যে কেন দাদু এরকম করছে। যদিও কিছুক্ষণের মধ্যেই দাদু উঠোনেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর সবাই ধরাধরি করে দাদুকে ঘরে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরেই দাদুর জ্ঞান ফিরে আসে, আর দাদু একেবারে সুস্থ হয়ে যায়। আমরা কেউই এর আসল কারণ বুঝে উঠতে পারছিলাম না। সেদিন রাতে আরও একটা ঘটনা ঘটে, যদিও আমি এই বিষয়টা নিজে দেখিনি, পরে শুনেছিলাম। সেদিন রাত্রে নাকি দাদুর ছোট ছেলে তাদের জানালা দিয়ে দেখেছে একটা কালো নারী মূর্তি বাড়ির উঠোনে ঘোরাঘুরি করছে। পরের দিন সকালে আমরা এই খবর শুনতে পাই। কথাটা শোনা মাত্রই আমরাও সেখানে যাই। গিয়ে দেখি ছোট দাদুর অবস্থা আরও খারাপ হয়ে গেছে। আমরা যখন সেখানে পৌঁছাই দেখি দাদু জ্বরের ঘোরে ভুলভাল বকছে। এরপর দাদু আরও 2 দিন বেঁচে ছিল, কিন্তু তারপর দাদু মারা যায়। এরপর দাদুর সমস্ত শ্রাদ্ধ শান্তি কেটে গেলেও সেই বাড়িতে কিন্তু এসবের উপদ্রব কমার কোনো লক্ষণ দেখা যায় না। এরও প্রায় 1 মাস পর থেকে লক্ষ্য করা যায় যে প্রতিদিন সকালে বাড়ির উঠোনে প্রায় 5 থেকে 6টা মরা পাখির দেহ পড়ে আছে। এরই সঙ্গে আরও একটা বিষয় খেয়াল করে, সেটা হলো দাদুর মেজ ছেলের স্বভাব দিন দিন কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। সে দিনের বেলায় সারাক্ষণ ঘুমাতো, আর সন্ধেবেলায় জেগে যেত। সারা রাত আর ঘুমাতো না। মাঝরাতে ঘর থেকে বেরিয়ে যেত, আবার ভোরবেলায় ঘরে এসে ঢুকে ঘুমিয়ে পড়ত। এতে সন্দেহ হওয়ায় একদিন ছোট কাকা মেজ কাকাকে রাতের বেলায় ফলো করা আরম্ভ করে, আর তাতেই সে দেখে যে মেজকাই রাতে গাছে উঠে পাখি ধরে, তার রক্ত খায়, আর সেগুলোকে বাড়ির উঠোনে ফেলে রাখে। এর ফলে সবাই বুঝে যায় যে এটা নিশ্চয়ই কোনো অশরীরীর কাজ। সেই মতো তারা একটা তান্ত্রিকের কাছে যায় আর তাকে বাড়িতে ডেকে আনে। সে সমস্ত কথা শুনে মেজকার কাছে যায় আর মেজকার সঙ্গে কথা বলে। এরপর সেই তান্ত্রিক এসে বলে যে বাড়িতে যে লাস্ট কালী পুজো দেওয়া হয়েছে সেটা পুরোটাই হয়েছে তান্ত্রিক উপাচারের মাধ্যমে, আর বাস্তু ভিটেতে নাকি তান্ত্রিক উপায়ে পূজা করতে নেই। পুজোর শেষে বলির রক্ত নাকি যোগিনীকে ডেকে এনে তাকে উৎসর্গ করা হয়েছিল, কিন্তু তাকে আর ফেরত পাঠানো হয়নি। সেই যোগিনীই নাকি এসব করছে। আর এই ভিটে নাকি এখন আর বাস্তু নেই, একে উদ্বাস্তু করে সেখানে কালী পুজো দেওয়া হয়েছিল। এই কথা শুনে তো দাদুর বড় ছেলে সেই পূজারীর উপর ভীষণ ক্ষেপে যায় আর তক্ষুনি যেতে চাই নবদ্বীপে, কিন্তু সবার অনুরোধে সে শান্ত হয়। এরপর সেই তান্ত্রিক তার তন্ত্রক্রিয়ার মাধ্যমে সব ঠিক করে, তবে কাকুরা এর কিছুদিন পরেই সেই বাড়ি বিক্রি করে সেখান থেকে চলে যায়। এখন সেই বাড়িতে অন্য লোক বাস করে।
যাই হোক, অনেক দিন ধরেই ভাবছিলাম ঘটনাটা তোমাকে পাঠাবো, তাই আজকে ঘটনাটা পাঠালাম। যদি তোমার ঘটনাটা ভালো লাগে তাহলে শোনাতে পারো। স্মৃতিপট, ঘটনা শুরু গল্পের মতো করে। প্রথমেই সৈকতকে জানাই অশেষ ধন্যবাদ এরকম একটা ঘটনা আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদেরকে উপহার দেওয়ার জন্য। তারপর বলি যে এই ঘটনা শোনার পর আমি অন্ততপক্ষে কোনো রকম কমেন্টস করব না। সমস্ত শ্রোতা বন্ধুদের বলছি যে আপনাদের এই ঘটনা শোনার পর কার কি মনে হলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর যদি আমাদের আজকের এপিসোড আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন আপনার পরিচিত মানুষদের সঙ্গে। তাহলে আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী এপিসোডে রাত ঠিক 9টার সময়। তার আগে অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ।